আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে একের দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারাসাত MGM হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে আমরা সিলেবাস ও নাম্বার ভিশনটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই অর্থাৎ সাহিত্য মেলা থেকে তোমাদের পড়তে হবে কাদ্দুর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, আছেন কোথায় স্বর্গপুরে, স্মৃতিচিহ্ন, চিরদিনের, জাতের বজ্জাতি, তুমি নির্মল করো মঙ্গল করে। এরপর এটা হচ্ছে মাকু বই থেকে তোমাদের পড়তে হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়। এরপর এটা হচ্ছে ভাষাচর্চা বই থেকে তোমাদের পড়তে হবে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এই যে এগুলি থেকে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। তোমরা নাম্বার ভিশনটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে হবে 12 নম্বরের প্রশ্ন, কবিতা থেকে হবে 12 নম্বর এবং ব্যাকরণ থেকে হবে 8 নম্বর, সহায়ক পাঠ থেকে হবে 10 নম্বর এবং নিমিত্তি থেকে হবে 8 নম্বর। এই করে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে চিতাবাঘের দেহের ওজন, এটা হবে 130 পাউন্ড। এরপরে একের 2 আছে অসীমা লবঙ্গ নিয়েছিল, এটা হবে 1টে। এরপর একের 3 আমাদের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়, এটা হবে 1911 সালে। এরপর যেটা আছে একের 4 রামকুমার চট্টোপাধ্যায় একজন, এটা হবে সঙ্গীত শিল্পী। একের 5 যৌগিক শব্দ হলো, এটা হবে গায়ক। এরপর একের 6 রূঢ় শব্দ হলো, এটা হবে হরিণ। এরপরে একের 7 আছে অর্থগত দিক থেকে শব্দ, এটা 3 প্রকার হবে। এরপরে একের 8 গঠনগত দিক থেকে শব্দ, এটা হবে 2 প্রকার। এরপরে একের 9 শব্দদ্বৈত হলো, এটা হবে গলায় গলায়। এরপরে একের 10 এটা হচ্ছে কোন বানানটি ঠিক, এটা হবে ধূলিসাৎ, গয়ের ধূলিসাৎটি। এরপরে এটা হচ্ছে একের 11 বাঙালি পদবীর ইংরেজি উচ্চারণে কোনটি ঠিক, এটা হবে এই যে ক্ষয়টা ব্যানার্জি। এরপর এটা হচ্ছে একের 12 ধনাত্মক শব্দ, এটা হবে 2 প্রকার। এরপর এটা হচ্ছে 2 আগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দাগের একেইটা আছে মোষের দেহের ওজন কত, এটা হবে 1800 পাউন্ড। এরপরে 2 আছে পুরন্দর চৌধুরীর ভাই কোথায় থাকতো, এটা হবে আলাস্কায়। এরপরে 2-3 আছে পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে চিঠি লেখেন, এটা হবে 20 নভেম্বর 1937। এরপরে 2-4 যেটা আছে এটিপি এর পুরো নাম কি, এটিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপরে 2-5 যেটা আছে কাতুকুতু দিলে গরু কি করে, কাতুকুতু দিলে গরু ছটপট করে। এরপর 2-6 যেটা আছে ওরা আপনার নাম কিভাবে লিখতে চায়, ওরা আপনার নাম হবে এটা স্টক প্রস্তরে খোদাই করে লিখতে চান। এরপরে 2-7 যেটা আছে দরিদ্রদের নাম কিভাবে নিত্য সমুজ্জ্বল হয়, তবে মানুষের শ্রদ্ধায় ও ভালোবাসার স্মরণে। এরপরে 2-8 যেটা আছে ঘোমটা তুলে কৃষক বধূ কি দেখে, এর উত্তরটি হলো এই যে কৃষক বধূ ঘোমটার ফাঁক দিয়ে দেখে নেয় সবুজ ফসলের সুবর্ণ যুগের আগমন। এরপরে 2-9 যেটা আছে হোটেলওয়ালা টিনের মগে কি এনেছিল, এটা হবে জল এনেছিল। এরপর 2-10 যেটা আছে রান্না কোথায় হয়, রান্না বটতলার পেছন দিকে হয়। এরপর 2-11 যেটা আছে কটা বাঁদর টুপি মাথায় দিয়ে উপস্থিত হয়, এটা হবে 4টে। এরপরে 2-12 এটা আছে ফাঁদে কে পড়েছিল, এটা হবে পেয়াদা। এরপরে 3 থেকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 যেটা আছে মানুষ এখন শুধু নিজেই চলেই ক্ষান্ত নয়, নিজে চলা ছাড়া মানুষ বর্তমানে কি কি জিনিস চালাতে সক্ষম, এর উত্তরটি হলো এই যে মানুষ শুধু নিজেই চলিষ্ণু নয়, সে এখন চালকও, নিজে চলে অন্য কিছুকে চালনা করে মানুষ এখন প্রমাণ করেছে জীবজগতে সে শ্রেষ্ঠ। সে জলে চালাচ্ছে জাহাজ, ডুবোজাহাজ, স্থলে চালাচ্ছে অজস্র যান,
ও সেই সঙ্গে রেলপথে রেলগাড়ি চালিয়ে নিমেষে অতিক্রম করে চলেছে বহু দূরত্ব। আকাশপথে তার হাতে চালিত হচ্ছে প্লেন, জেট প্লেন। এমনি করে মানুষ জল, স্থল ও আকাশপথে অনেক কিছুই চালাতে সক্ষম হয়ে উঠেছে। এরপরে যেটা হচ্ছে 3-2 পুরন্দর চৌধুরী চরিত্র তোমার কেমন লাগে লেখো। এর উত্তরটি হলো সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে একটি উল্লেখযোগ্য চরিত্র হলো বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। চরিত্রটি একই সঙ্গে আকর্ষণীয় ও বিপজ্জনক। বিজ্ঞানে অত্যন্ত মেধাবী ছাত্র হলেন বিজ্ঞানী পুরন্দর। তাই বিজ্ঞান মেধাকে কাজে লাগিয়ে তিনি এমন একটি ধাতব গোলক আবিষ্কার করেন যার সাহায্যে তিনি মাত্র 5 মিনিটের মধ্যেই একটি লেকের সমস্ত বরফকে গলিয়ে বাষ্প তথা মেঘ বানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে বোঝা যায় তিনি একজন বড় বিজ্ঞানী। তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে নিয়ে যান সাহারার আকাশে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন। এই দিক থেকে বিচার করে চরিত্রটিকে আকর্ষণীয় বলে আমার মনে হয়েছে। তবে বিজ্ঞানী পুরন্দর অর্থ যশ বা নাম করার আশায় এক দেশের মেঘ দক্ষতার সঙ্গে অন্য দেশে নিয়ে যান এবং সেখানে বৃষ্টিপাত ঘটান। এই ঘটনা প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করতে উদ্যত হয়। ব্যবসায়ীদের মতো তিনি মেঘ ফেরি করে বেড়ানোর পরিকল্পনাও করেন এবং যারা তার বিরোধী বা শত্রু তাদের তিনি মেঘ ও বৃষ্টি থেকে বঞ্চিত করতে চান। অর্থাৎ কোথাকার মেঘ কোথায় যাবে, বৃষ্টি হবে কি না তা নির্ভর করে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ইচ্ছার ওপর। অর্থাৎ প্রকৃতিকে নিজের ইচ্ছায় ব্যবহার করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছেন তিনি। এখানে তার মানবিক চেতনার প্রকাশ অপেক্ষা দানবীয় চেতনার প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে। এভাবেই বিজ্ঞানী পুরন্দর চৌধুরী চরিত্রটি আমার কাছে একই সঙ্গে আকর্ষণীয় ও বিপজ্জনক হয়ে দেখা দিয়েছে। এরপরে 3-3 যেটা হচ্ছে মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। এর উত্তরটি হলো মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা। যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। এরপরে যেটা হচ্ছে 3-4 চিরদিনের কবিতায় গ্রামের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের নিখুঁত চিত্র ফুটে উঠেছে। আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবন সংগ্রামের কথা উল্লিখিত হয়েছে। গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলেছে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। তারা অত্যন্ত গরিব। পচা জল আর মশার কামড় তাদের নিত্য সঙ্গী। কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশু পালন করতে হয়, কারণ চাষের সঙ্গে লাঙল, হাল, বলদ প্রভৃতি বিষয়গুলি জড়িয়ে আছে। কৃষকরা মাঠে ফসল ফলায়। ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলাদি নষ্ট করে, তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে। 1943 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। প্রচুর মানুষ দিশাহারা হয়ে চারদিকে ছোটে এক মুঠো ভাতের জন্য। কোনো রকমে তারা বেঁচে থাকে। তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে। বাংলার কৃষক বধূরা যেন বঙ্গমাতা আর একরূপ। তারাও কঠিন পরিশ্রম করে ঢেঁকিতে ধান ভানে, ঘরকন্যার কাজ করে, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলায়, গরু বাছুর পালন করে। কৃষকরা ছাড়াও পল্লী বাংলায় আরও নানান পেশার মানুষ বসবাস করে, যেমন কামার, কুমোর, তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। কামারেরা দা, কাঁচি, কোদাল ইত্যাদি চাষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে। কুমোর মাটি দিয়ে নানা রকম জিনিস তৈরি করে, আর তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে। এভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে। এরপরে যেটা হচ্ছে
কে কিভাবে শুরুয়া বানাতো? এর উত্তরটি হলো হোটেলওয়ালা শুরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা সে কাউকে জানতে দিত না। সে উনুনের শুরুয়া ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের দাড়ি গোঁফ ফেলে দিত। শুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোঁফও সেদ্ধ হয়ে যেত, তাতে শুরুয়া আরও ভালো ও সুস্বাদু হয়ে উঠত। কেবল সোনাটিয়াই একথা জানতে পেরেছিল। এরপর এটা হচ্ছে 3-এর 6, কারা কেন বনে ফাঁদ পাতত? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে 2 মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারত না। আসলে ওই ফাঁদ বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। এরপরে চারিদিকে যেটা আছে কম বেশি 200 শব্দের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। চারিদিকে এটা আছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। 4-2 যেটা আছে একটি শিক্ষামূলক ভ্রমণের বর্ণনা। এর উত্তরগুলি হলো, এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এটা তোমরা দেখে দেখে লিখে নেবে। বড় বলে তাই পড়ে দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা ভালোভাবে দেখে নাও। এটা পুরোটা ভালোভাবে তোমরা দেখে নাও এবং এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। আর এরপর এটা হচ্ছে 4-2 যেটা আছে একটি শিক্ষামূলক ভ্রমণের বর্ণনা। এই যে শিক্ষামূলক ভ্রমণ যেটা হচ্ছে অথবা হচ্ছে একটি ঐতিহাসিক স্থানের ভ্রমণ, এটা তোমরা করে দেবে, ভালোভাবে দেখে নাও। আর এইরকম ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।